खुदा तुमसे कोई प्यारा जमीन से आसमां तक हम ढूंढ आए जहां सारा बना पाया नहीं अब तक। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। শ্রীনগরে আজকে আমাদের সেকেন্ড ডে। আজকের সকালটা শুরু করছি ব্রেকফাস্ট দিয়ে। আমরা ওই হোটেলেই আছি, আজকে আমরা 3 দিন থাকবো ওই হোটেলে। ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি, তারপর কোথায় যাচ্ছি সেটা শেয়ার করব। ব্রেকফাস্টে কি আছে সেটা দেখে। ব্রেকফাস্টে ছিল পুরি, তার সাথে এই একটা সবজি, তার সাথে ছিল পোহা, আর ছিল একটা সুইট কর্ন সালাড, তার সাথে ছিল ব্রেড, বাটার অ্যান্ড জ্যাম, আর ছিল বয়েলড এগ, আর তার সাথে কফি, চা। যেহেতু আমার হিলসে একটু প্রবলেম হয়, সেহেতু আমি বেশি কিছু রিচ খাবার খাই না। আমি স্পেশালি একটু ম্যাগি খেয়েই বেরোনো প্রেফার করি, কিন্তু ম্যাগিটা ওদের ছিল না, তো সেই জন্য আমায় বাধ্য হয়ে পোহা আর এই স্যালাডটাই খেতে হলো। কিন্তু দুঃখের বিষয়, এটাও আমার পেট সহ্য করলো না। এখানে সবাই সবার মতো ব্রেকফাস্টটা ফিনিশ করে তাড়াতাড়ি আমরা রেডি হয়ে গেলাম, যাতে আমরা তাড়াতাড়ি বেরোতে পারি, কারণ সোনমার্গের রাস্তাটা অনেকটাই, সবচেয়ে বেশি ডিস্টেন্স, তাই জন্য আমাদের আগে বেরোনো উচিত। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে গিয়েছি, এবার যাচ্ছি সোনমার্গের দিকে। তো সোনমার্গের দিকে যাওয়াটা আমাদের প্রথম মানে ট্রাভেল লিস্টের ফার্স্ট ডেস্টিনেশন ছিল, তো সেটার জন্যই আমরা রওনা দিচ্ছি। একটু আগে বেরোনো উচিত ছিল, কারণ এখানে জ্যাম হয়ে যায়, তো সেটা হয়নি, দেরি হয়ে গেছে। ঠিক আছে, চলো। তো এখানে ড্রাইভার দাদা আগেই চলে এসেছিলেন আমাদের, যাতে তাড়াতাড়ি বেরোতে কোনো অসুবিধা না হয়। ম্যানেজমেন্ট খুব ভালো ছিল, সেটা আস্তে আস্তে তোমাদের সাথে রিভিল করব। এখানে আছি সেটা হচ্ছে রাজবাগ, তো সেইখান থেকেই আমরা মানে আমাদের হোটেলটা এখানেই, তারপর ওখান থেকেই আমরা যাব সোনমার্গের দিকে। যেহেতু সোনমার্গের রাস্তা অনেকটাই, সেহেতু তোমাদের সাথে অনেক গল্প এখানে করে নেওয়া যাবে। তো এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ঝিলাম নদী। আমাদের যাতায়াতের পথে অনেকবারই ঝিলাম নদী এসেছে, তো এটাকে অতিক্রম করে আমাদের যাত্রাটা শুরু হলো। বলে রাখি বন্ধুরা, যে থাম্বনেল আর ডেসক্রিপশানে দেখে আশা করি তোমরা গেস করতেই পেরেছো আমার কি হয়েছে। তো যাই হোক, যে প্রবলেমগুলো আমাকে ফেস করতে হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সোনমার্গের রাস্তাটা অনেকটাই ছিল, যেহেতু আমি আমার হাইটের স্পেশাল মেনু ব্রেকফাস্টে পাইনি ম্যাগি, সেহেতু আমার মাঝ রাস্তা থেকেই আমার শরীরটা খারাপ করা শুরু করলো। বিশ্বাস করো, সারা রাস্তাটা প্রায় আমি ভমিটিং করতে করতে সোনমার্গ অবধি গেলাম। তো যাই হোক, আমার কোনো ওষুধ একবার যদি শুরু হয়, কোনো ওষুধেই কিছু করার নেই। তো যাই হোক, আমার রাস্তাটা মনে হচ্ছিল কখন শেষ হবে, কিন্তু পৌঁছে এত সুন্দর দৃশ্য দেখার জন্য আমি ওয়েট করেও ছিলাম। টাইটেলটা দেখে তোমরা আশা করি বুঝতেই পেরেছো, কাশ্মীরের প্রত্যেকটা সবচেয়ে হাইট এরিয়াতে যেখানে আসল সৌন্দর্য, সেখানে কিন্তু ঘোড়া রাইডটাই মেন ম্যান্ডেটারি বা মেন ফোকাস। তো এখানে আমার অপশান কিছুই ছিল না, আর না কি আমি নিচে দাঁড়িয়ে থেকে ওয়েট করতে পারতাম, কারণ জায়গাটা দেখার ইচ্ছা ছিল তো আমারও। এবার তোমাদের সাথে একটা ছোট্ট খুশির খবর শেয়ার করি, যেটা আশা করি তোমরা আমাদের সিচুয়েশান দেখে বুঝতেই পেরেছো। তো খুশির খবরটা এটা হচ্ছে, আমি ছিলাম প্রেগনেন্ট। এখানে সবচেয়ে বড় প্রবলেম যেটা আমি ফেস করেছি, তার আগে বলে দিই, আমরা গিয়েছিলাম হচ্ছে অটাম সিজনে, মানে কাশ্মীরের অটাম সিজনে, যেটা হচ্ছে গরমের শেষ ওখানকার, আর হালকা হালকা ঠান্ডার শুরু। মানে ওখানকার ঠান্ডা মানে আমাদের এখানে যথেষ্টই ঠান্ডা, সেটা আলাদা কথা, কিন্তু আমরা ভেবেছিলাম আমাদের নর্মাল সেন্সে যে ওখানে পাবো বরফ, কিন্তু দুঃখের বিষয় আমি একটুও বরফ পেলাম না। আর আমরা ডিসাইড করেছিলাম বরফ যখন আছে তাহলে স্লেজ গাড়িও পেয়ে যাব,
কিন্তু দুঃখের বিষয় স্লেজ গাড়ির দেখা একটাও মিলল না, যেহেতু বরফ নেই। আর আমার ডক্টর বলেছিল এই রকম আর্লি প্রেগনেন্সিতে কোনো হাইট এরিয়ায় যাওয়াটা তোমাদের জন্য সেফ নয়, তো তোমাদের যাওয়াটা যদি পারো ক্যান্সেল করে দাও। কিন্তু আমাদের এত আগে থেকে প্ল্যানিং ছিল, এই খুশির খবরটা আসার আগে থেকেই আমরা সব কিছু বুকিং করে রেখেছিলাম, তো সেহেতু আমাদের যাওয়াটা কোনোভাবেই ক্যান্সেল করা গেল না। তোমাদের সাথে যখন সব কিছুই শেয়ার করি, তাই প্রত্যেকটা ঘটনাই শেয়ার করছি। আমি কিন্তু খুব মনে জোর রেখেছিলাম ওখানে যে আমাকে কিছুভাবে নিজের ক্ষতি না করে আমাকে সব জায়গাটা এনজয় করে আসতে হবে। ঠাকুরকে প্রণাম করেই আমি গিয়েছিলাম, আর আমার ব্যাগে সবসময় আমার দিদির দেওয়া গনু বাপ্পা থাকে। তো অতএব আমি গনু বাপ্পাকে খুব ভরসা করি, আমি জানি সুস্থ সবলভাবে আমাকে সে ফেরত আনবে। আশা করি গল্প শুনতে শুনতে প্রাকৃতিক দৃশ্যও তোমরা এনজয় করছো। এবার বলি, কাশ্মীর হচ্ছে এমন একটা সুন্দর জায়গা যাকে ভূস্বর্গ বলারও কারণ আছে। কারণ হচ্ছে তার প্রত্যেকটা সিজনে দৃশ্য এক এক সময় এক এক রকম, তাই জন্য আমরা পুরোটাই এনজয় করতে পারি যে কোনো সিজনে গেলে। তো গল্প করতে করতে আমরা সোনমার্গের কাছাকাছি চলেই এসেছি। এই যে জায়গাটা দেখছো, এটা কিন্তু ঠান্ডার সময় এত দূরেও আসে না, পার্সোনাল যে গাড়ি আমরা বুক করে রাখি সেটা। আমরা যাচ্ছি থাচিবাস গ্লেসিয়ারের কাছে। তো ঘোড়ার বুকিং হয়েছে, ঘোড়া পার হেড 2000 টাকা করে পড়ছে। অনেক বার্গেনিং করতে হলো, তারপরে এটা। তো দেখি, আমার শরীর ভালো না, এই ঘোড়ায় ওঠা আমার মানা, জানি না উঠে যেতে পারবো কিনা, দেখি যেতে পারি। সর্বপ্রথম আমি প্লেন সার্ফেসে ট্রাই করে নিয়েছিলাম ঘোড়ায় আমি কমফোর্টেবল কিনা, তো সেটা ফিল করার পরেই আমি যাত্রাটা শুরু করলাম। আর ওখানকার মানুষরা তো খুবই ভালো, তোমাকে সেই কমফোর্ট জোনটা দেবে। ওরা যখন জানতে পারলো আমি প্রেগনেন্ট, তখন ওই দাদা নিজে থেকে আমাকে পুরো রাস্তাটা ধরে নিয়ে গিয়েছিল। তবে হ্যাঁ, এটা সবসময় মাথায় রাখতে হবে, এটা কিন্তু একটা ট্যুরিস্ট প্লেস, আর ওদের মেন ইনকামের সোর্সই হচ্ছে কিন্তু ট্যুরিজম। তো ওরা তো কিছুটা দাবি করবেই, সেটা তোমরা বার্গেনিংয়ের মাধ্যমে কমাবে। আর গল্প করতে করতে আমরা চলে আসলাম আমাদের ফার্স্ট পয়েন্ট। এটাকে ওরা সুসাইড পয়েন্ট বলছে, ওখান থেকে হাইটটা অনেকটাই, তবে জায়গাটা আমার অসাধারণ লেগেছে। এখানে কিছুটা আমরা ফটোগ্রাফিও করে নিলাম। তারপরে পৌঁছে গেলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, যেটা হচ্ছে গ্লেশিয়ারের একদম সামনে। সেখান থেকে দেখতেই পাচ্ছ গ্লেশিয়ার গলে এই নদীটার উৎপত্তি হয়েছে, যেটা সুন্দরভাবে বয়ে চলেছে। এই জায়গাটা যে এতটাই অসাধারণ, না সামনে থেকে দেখলে তোমরা বিশ্বাস করবে না। আমরা কিন্তু এখানটা খুব ভালো এনজয়ও করেছি, তার সাথে অনেক রিলস ভিডিও করেছি। আমি ভাবতে পারিনি যে আমি এখানে আসতে পারবো। সত্যি কথা বলতে সোনমার্গের এই পয়েন্টটা আসার কথাই আমার ছিল না, কারণ আমরা যেটা ভেবেছিলাম যে আমার এই সময়ের মানে তোমাদের আস্তে আস্তে রিভিল করব আমার কি হয়েছে না হয়েছে, সেটা পরের বিষয়। কিন্তু এই সময় এখানে আমরা ভেবেছিলাম স্লেজ গাড়ি করে আমার যেটা কমফোর্টেবল লাগবে সেইটাই আসবো। তো এখানে তো বরফ বিন্দু মাত্র নেই, সব গলে গেছে। এখানে বরফ পাওয়ার সময় হচ্ছে ফেব্রুয়ারির 15 তারিখ থেকে আর এপ্রিলের 15 তারিখ, এরকম টাইম বরফটা থাকে খুব বেশি। তো যাই হোক, ব্যাপার হচ্ছে যে সত্যি যদি আমার ঘোড়াওয়ালা সত্যি দাদারা খুব হেল্পফুল, খুব ভালোভাবে। এই যে আমরা কিন্তু অনেক ব্লগে দেখেছি ওদের সাথে একটু বচসা হয়েছে, এতে আমরা একটু ঘাবড়ে গিয়েছিলাম আসার সময়। কিন্তু না, ওদের ব্যবহার এত ভালো, কারোর অসুবিধা যাতে না হয় সেই ব্যবস্থা করা ওদের। মানে আমি দেখছি তো, আমাকে ধরে আমি ভয় পাচ্ছি দেখে আমাকে ধরে নিয়ে আসছে। মানে এরকম তোমরা নয় কি ভেবো না
যে ওরা খারাপ, ওরা প্রচণ্ড ভালো, প্রচণ্ড হেল্পফুল। আর আমি ফাইনালি এখানে স্বর্গের জায়গায় চলে এসেছি। মানে সত্যি আমি, যেমনটা তোমরা শুনলে প্রথমে ব্লগিংয়ের ক্লিপগুলো তোলার সময় আমি ভেবেছিলাম এত আর্লি প্রেগনেন্সিতে তোমাদের সাথে এটা শেয়ার করব না, কিন্তু ভাবলাম যে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি, তাহলে এটা কেন নয়, তাই জন্য শেয়ার করেই ফেললাম। আর তস রইল না আমার। আর তোমাদের জানিয়ে রাখি, শ্রীনগর থেকে এই সোনমার্গ বা সোনামার্গ, যেটাকে আমরা সোনমার্গ বলি, তার আর একটা নাম সোনামার্গও, সেখানে যাওয়ার দূরত্বটা কিন্তু প্রায় 80 কিলোমিটারের মতো, মোটামুটি 3 ঘন্টা টাইম লাগে। যেমনটা একটু আগে তোমরা শুনলে যে আমরা রিলস ভিডিও করেছি, এটা কিন্তু তোমরা দেখতে পাবে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। ফটোগ্রাফি করার ছিল, সব হয়ে গেছে। এখন একটু খিদে পেয়েছে, যেহেতু সব আমার বেরিয়ে গেছে বমি হয়ে। তো এবারে আমি একটু ম্যাগি খাবো, সবাই খাবে, তারপরে ফেরত যাব। তো জায়গাটা সত্যি খুব সুন্দর, বরফকে মিস করছি, বরফ পেলে আরও বেশি ভালো হতো। কিন্তু বলে না যে সুইজারল্যান্ড, সত্যি আমাদের ইন্ডিয়ায় এত সুন্দর জায়গা আছে যে সুইজারল্যান্ডের চেয়ে কিছু কমতি না। তোমরা ইন্ডিয়াকে আগে ঘোরো, আগে এক্সপ্লোর করো, তারপরে বিদেশ ভ্রমণে যেও। আপাতত তোমরা কিছুটা রিলস ভিডিও এনজয় করো আর প্রাকৃতিক সৌন্দর্যও তার সাথে এনজয় করো। এবার বলে রাখি বন্ধুরা, তোমরা কিন্তু কখনো যদি কাশ্মীরে যাও, কাশ্মীরে যাওয়ার পার্টিকুলার কোনো সময় হয় না। কারণ কি, কাশ্মীর সব সিজনেই কিন্তু এক একটা সৌন্দর্য বহন করে। তো সেহেতু সব সিজনেই যাওয়া তোমাদের জন্য সঠিকই হবে। আর বলে রাখি, সোনমার্গ তো আমার সবচেয়ে পছন্দের একটা জায়গা হয়ে উঠেছে। আমার তো মনে হচ্ছে আর একবার যাই, এতটা সুন্দর জায়গা। আর স্পেশাল থ্যাংক ইউ তো আমি অবশ্যই আরিফদাকে বলবো, যেটা আমি ফার্স্ট ব্লগেও বলেছি, কারণ এত সুন্দর করে ট্যুর প্ল্যান করার জন্য। তোমরা যদি কাশ্মীর যাওয়ার প্ল্যান করছো, তাহলে কিন্তু অবশ্যই সামার ট্রাভেলের সাথে যুক্ত হয়েও, কারণ সেই কমফোর্ট জোনটা ওরা দেয়। আমি নাম্বার ডেসক্রিপশনে দিয়ে করেছিলাম, সেইগুলো ওই দাদার থেকে নিয়েছিলাম, যেটার অ্যামাউন্ট আমি পরে শেয়ার করছি। আর এদিকে দেখো, আমরা এখানে বসে কিন্তু কফি আর ম্যাগি খেয়ে নিয়েছিলাম। তো আমাদের ফাইনালি ঘোরাটা ডান হয়ে গেছে। এবার আমাদের গাড়ি স্টার্ট দিয়েছে, এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। তো খুব ভালো জায়গা, খুব সুন্দরভাবে ঘুরলাম। বরফটা পেলে আর একটু মজা লাগতো, সেটা পেলাম না। ঠিক আছে, চলো। ফেরার পথে এই জায়গাটা আমরা বেশ এনজয় করলাম, তার সাথে সানসেটও এনজয় করলাম। জায়গাটা কিন্তু দুর্দান্ত ছিল। তো বন্ধুরা, যেমনটা দেখলে আমরা বাড়িতে ফিরে এসেছি, মানে হোটেলে ফিরে এসেছি। হোটেলে ফিরে এসে আমরা সবাই একটু ফ্রেশ হয়েছিলাম। এবারে সবারই খিদে পাচ্ছে, কারণ সেরমভাবে কিছু খাওয়া হয়নি, আর আমি তো কিছুই সেরমভাবে খেতে পারিনি। তো এবারে খেতে যাব। মেনুতে কি কি আছে সেটা শেয়ার করব। যেমনটা আগের দিন দেখেছিলে, বাফেটে আমরা খাচ্ছিলাম, তো বাফেটই আছে। দেখি কি মেনু আছে, এবার কতটা কি খেতে পারি সেটাও দেখছি। মেনুটা তোমাদের সাথে আর বলে বোঝালাম না কি কি মেনু ছিল। মোটামুটি সেমই ডিশ ছিল, শুধু ওরা চেঞ্জ করে করে বানাচ্ছিল। এবার বলে রাখি, যে ভিডিওগ্রাফি আমরা করেছিলাম, রিলস ভিডিওগ্রাফি, আমরা ডিসাইড করেছিলাম তনুশ্রীর সিঙ্গেল একটা হবে, আমার আর শুভর ডুয়েট একটা, পার হেড 300 টাকা করে যেটা পড়তো। কিন্তু দাদা অনেকগুলো ভিডিওই আমার স্লোমো কিছু করেছিল, আমার সিঙ্গেল করেছিল, শুভ সিঙ্গেল করেছিল। সেই ভিডিওগুলো এত সুন্দরই হয়েছে, কিন্তু যে দাদা ভিডিওগ্রাফি করছিলেন তিনি বিজনেসটা ভালো বোঝেন। তিনি বললেন যে না, এত কমে হবে না, তিনি সমেত দেবেন। প্রথমে 4000 বলছিলেন, তারপর সেটা কমিয়ে 3000।
আমরা আরও কিছুটা বার্গেনিং করলাম, যার ফলে সেটা 2000-এর নামলো। তো 2000-এ আমরা পুরো ভিডিও পেয়ে গেলাম। এই ভিডিওগুলো কিন্তু তোমরা আমার ইনস্টাগ্রাম পেজে দেখতে পাবে, যার লিংক আমি দিয়ে দিচ্ছি। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সবার কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আর সাবস্ক্রাইবার বাড়াতেও একটু হেল্প করো, তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। সবাইকে টাটা।